হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। আমি ছিলাম 25 বছরের একটি সুন্দরী মেয়ে। পড়াশোনা শেষ করে আমি কাজ শুরু করলাম। আজ আমার ছুটির দিন এবং আমি যখন ঘরের জিনিসপত্র কিনতে বাজারে যাই তখন গরমের কারণে আমার মাথা ঘোরা শুরু হয়। আমি এক সপ্তাহের বাজার বা মাল কেনার পরে বাড়িতে ফিরছিলাম, তখন একজন লোক আমাকে ধাক্কা দেয়। আমার অনেক লজ্জা পেয়েছে তখন, কারণ তার অনেক ব্যথা পেয়েছিল। গরমের কারণে তিনি অনেক ঘামছিলেন। আমি ওই লোকটির কাছে ক্ষমা চাইলে সে বলল, বোন, আমার কাজের অনেক দরকার। আগে একটা দোকানে আমি কাজ করতাম, কিন্তু পরে সেই দোকান বন্ধ হয়ে যায় আর আমি বেকার হয়ে যাই। আমি প্রতিদিন কাজের খোঁজে বাজারে আসি, কিন্তু আমার বয়স দেখে কেউ আমাকে কাজ দেয় না। খুব খারাপ অবস্থায় আমি জীবন পার করছি। আপনি আমার একটু উপকার করুন, আপনি যে কাজ বলবেন আমি সেটাই করব। লোকটা জোর করে আমার হাত থেকে জিনিস ভরা ব্যাগগুলো কেড়ে নিজের হাতে নিল আর বলল, বোন, আমি আপনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে দেব। আপনি আমাকে কিছু টাকা দিয়ে দেবেন। লোকটার ওইরকম অবস্থা দেখে তার জন্য আমার দয়া হলো। সে আমার বাবার বয়সী ছিল, তার মুখ আমাকে আমার বাবার কথা মনে করিয়ে দিল। লোকটি অনেক ভালো কথা বলেছিল এবং আমার মনে হয়েছিল সে একটি ভালো বাড়ির লোক। পরিস্থিতি তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছিল যে সে আমার কাছে চাকরি চাইতে বাধ্য হয়েছিল। আমি বললাম, বাবাজি, ঠিক আছে, তোমাকে আমার বাড়ির কাজের জন্য রাখব। এমন একজন লোকের আমার প্রয়োজন যে আমার জন্য বাড়ির জিনিসপত্র আনবে এবং বাড়ির ছোট বড় কাজগুলো করবে। তোমার আপত্তি না থাকলে তুমি আমার সাথে চলো। আমার কথা শুনে লোকটার মুখে হাসি ফুটে উঠল। আমি বাবাজিকে তার বাড়ির কথা জিজ্ঞেস করলে বাবাজি বলেন যে তিনি অন্য শহর থেকে এখানে চাকরি করতে এসেছেন এবং তার মেয়ের বিয়ের জন্য কঠোর পরিশ্রম করছেন। প্রত্যেক বাবার মতো তিনিও চেয়েছিলেন তার মেয়েকে পৃথিবীর সব সুখ দিতে। তার কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি বাবাজিকে সান্ত্বনা দিলাম যে আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমি বাড়ি এসে বাবাজিকে কিছু ঘরের কাজ বুঝিয়ে দিলাম। আমি বাবাজিকে দিয়ে কিছু ঘর পরিষ্কারের কাজও করাতে চেয়েছিলাম। আমার ঘর তেমন অপরিষ্কার হতো না, কিন্তু পরিষ্কার করার মতো সময় আমার থাকত না। বাবাজি আমাকে বলেছিলেন যে তিনি অনেক ভালো খাবার ও রান্না করতে জানেন এবং তিনি নিজে থেকে আমার জন্য খাবার তৈরি করবেন বলে জানালেন। আমি নিজে একটা চাকরি করা মহিলা ছিলাম, তাই আমি বাবাজিকে বলেছিলাম যে এখন থেকে আপনি বাড়ির সব দায়িত্ব পালন করুন, আমি আপনাকে অনেক ভালো বেতন দেব। আমার কাছে টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমি একাকী জীবনযাপন করছিলাম এবং আমি চাকরির পাশাপাশি ঘর দেখাশোনা করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়তাম। সেই কারণেই আমি বাবাজিকে খুশি মনেই রেখে নিয়েছিলাম, কারণ আমার তাকে অনেক ভালো মানুষ বলে মনে হয়েছিল। বাড়িতে তখন একটা ঘর দিয়ে দিলাম বাবাজিকে। এত বড় বাড়িতে আমি একা থাকতাম। অনেক বছর আগে আমি আমার বাবা মাকে ছেড়ে আলাদা হয়ে যাই। ঘরের চার দেয়াল আর আচার অনুষ্ঠান আমার একদম ভালো মনে হতো না। বাবা আমাকে অনেক পড়াশোনা করিয়েছিলেন, কিন্তু তিনি আমার চাকরির বিরুদ্ধে ছিলেন এবং চেয়েছিলেন যে আমি পড়াশোনা শেষ করার সাথে সাথে তার ভাগ্নিকে বিয়ে করি। বাবা আমার 3 বড় দিদির সাথেও তাই করেছিল। পড়াশোনা শেষ করার সাথে সাথেই তাদের বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং চাকরি করতে বাধা দেওয়া হয়েছিল। আমি আমার জীবনে এসব চাইনি। এত তাড়াতাড়ি বিয়ে করার আমার কোনো ইচ্ছা ছিল না। আমি নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলাম। বাবা আমাকে বলেছিলেন, পৃথিবীর রূপ রঙে যখন তোমার মন ভরে যাবে আর তুমি ক্লান্ত হয়ে পড়বে, তখন তোমার বাবার একটা কথা মনে পড়বে। বাবা হয়তো একদম ঠিক কথা বলেছিলেন। তাই বাবাকে অনেক মিস করতাম আমি। যখনই আমি কাজ থেকে ক্লান্ত হয়ে বাড়িতে আসতাম, সেই বাড়িটি আমাকে আমার বাবা মায়ের কথা মনে করিয়ে দিত। আমার বাবা মা আমাদের বোনদের অনেক যত্নের মধ্যে রেখেছিলেন এবং আমি কখনোই ঘরের কোনো কাজ করিনি। কিন্তু যখন থেকে আমি আমার বাবা মায়ের সাথে ঝগড়া করে বাড়ি ছেড়েছি, আমাকে নিজেকেই সবকিছু করতে হতো। এবং আস্তে আস্তে আমি বুঝতে পেরেছিলাম কিভাবে আমার বাবা মা আমাকে পৃথিবীর সব রকম খারাপ ভালো কাজ থেকে রক্ষা করতেন। আমার ডিগ্রির জোরে আমি একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়ে গিয়েছিলাম। যখনই আমি পিছনে ফিরে তাকাই, আমি বুঝতাম যে আমি বাড়ি ছেড়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু এখন আমার বাবা মায়ের কথা মনে পড়ে আর আমি অস্থির হয়ে যাই। আমার বাবা বলতো, চাকরি করেও মেয়েদের বিয়ে করতে হয়।
তাই ভালো ছেলেকে বিয়ে করে তোমাকে বিদায় করাই ভালো অথচ আমি বিশ্বাস করতাম যে নিজের পায়ে আমাকে দাঁড়াতে হবে এবং পরিশ্রম করতে হবে, জীবনে কিছু অর্জন করতে হবে। আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাইনি। বাড়ি ছাড়ার পরে আমি আমার সব স্বপ্ন পূরণ করেছি। আমি সারাক্ষণ বাড়িতে এবং কাজে একা থাকতাম এবং বিশ্রামের সময়ও পেতাম না। মাঝে মাঝে এত ক্লান্ত হয়ে যেতাম যে রাতের খাবার না খেয়ে বিছানায় পড়ে ঘুমিয়ে যেতাম। বাবাজিকে বাড়িতে রাখার পর থেকে আমি পুরোপুরি চিন্তামুক্ত ছিলাম, কারণ বাবাজি 2 দিনের মধ্যেই বাড়ির সব দায়িত্ব ফেলেছিলেন এবং সম্পূর্ণ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে তিনি ঘরের সব কাজকর্ম করতেন। আমি ঘরের কাজের জন্য তাকে রেখেছিলাম, কিন্তু রান্না খাওয়ার দায়িত্ব সে নিজেই নিয়েছিল। বাবাজি খাবার অনেক ভালো রান্না করতেন। তারপর থেকে আমি সবসময় বাড়িতেই রাতের খাবার খেতে শুরু করেছিলাম। নইলে বেশিরভাগ রাতের খাবার আমি আগে বাইরে থেকেই অর্ডার করতাম বা না খেয়ে ঘুমাতে যেতাম। রাতের খাবার খাওয়ার সাথে সাথে আমার এত ঘুম আসত যে আমি বিছানায় ঘুমানোর সাথে সাথেই ঘুমিয়ে পড়তাম এবং তারপরে আমি সকালবেলাতেই ঘুম থেকে উঠতাম। বাবাজি আসার পর থেকে আমি আমার ঘুম নিয়ে অনেক চিন্তিত ছিলাম, কারণ আগে সারারাত বিছানায় শুয়েও কিছুতেই ঘুম আসত না। ক্লান্তির কারণে আমার শরীর ব্যথা করত, কিন্তু বাবাজির আসার পর আমি অনেক আরাম পেয়ে গিয়েছিলাম এবং আমার অনেক ভালো ঘুম আসতে থাকল। তাকে নিযোগের মাত্র 2 সপ্তাহ হয়েছিল, সবকিছু অনেক ভালো যাচ্ছিল আমার। একদিন রাতে আমার কিছু অফিসের কাজ ছিল, তাই আমি খাবার একপাশে রেখে প্রথমে কাজ করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে বাবাজি ঘরে ঢুকলেন। আমি বাবাজির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, এত রাতে এখানে কি করছেন? তিনি বলতে থাকলেন, যখন আমি মনে করেছিলাম যে আপনার শরীর ভালো নেই বলে মনে হলো, ঘরের আলো অন ছিল, তাই দেখতে এসেছি আমি। কারণ আপনাকে নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। বাবাজিকে আমি বললাম, না, আমি একদম ভালো আছি। আমি আমার কাজ করছি, আপনি ঘুমাতে যান। বাবাজি চলে গেলেন। আমি যখন আমার কাজ শেষ করে ঘুমাতে গেলাম, তখন আমার মনে একটা প্রশ্ন এলো যে বাবাজি গভীর রাত পর্যন্ত জেগেছিলেন কেন? যখন তিনি আমার সামনেই ঘুম থেকে উঠে যান, আমার ঘুম থেকে উঠার আগেই বাবাজি ঘরও পরিষ্কার করে দেন রোজ, আর আমি উঠে দেখি যে আমার জন্য জলপানি খাবার বানাতে ব্যস্ত থাকেন। তখন এইসব ভাবতেই আমি কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম এবং প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে আমি অফিসে চলে গেলাম। কিন্তু আমার মনে কোথাও যেন বাবাজিকে নিয়ে অনেক প্রশ্ন উঠছিল। আমি বাবাজিকে মোটেও চিনতাম না এবং তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আমি তাকে আমার বাড়িতে জায়গা দিয়েছিলাম। আমি এদিকে প্রায় প্রতিদিনই অফিসের কাজে নানা রকম সমস্যার মুখোমুখি হতাম এবং তারপর আবার বাবাজিকে নিয়েও চিন্তিত ছিলাম। যাই হোক, বাবাজি অনেক ভালো কথা বলতেন এবং বাড়ির কাজও মন দিয়ে করতেন। তাকে নিয়ে আমার কোনো সমস্যা ছিল না, তবে গত রাতের কথা আমাকে কিছুটা বিভ্রান্ত করেছিল। সন্ধ্যায় আমি বাড়ি ফিরলে বাবাজি সাথে সাথে চা বানিয়ে আমার ঘরে নিয়ে আসেন। আমি বাবাজিকে জিজ্ঞেস করলাম তার পরিবারের সদস্যরা কেমন আছেন এবং তার মেয়ের বিয়ে কবে। বাবাজি নিজেই বলতে শুরু করলেন যে তার পরিবারের সদস্যরা গ্রামে থাকেন আর বাবাজি শহরে এসে থাকে। অনেক বছর পার হয়ে গেছেন তিনি এই কাজই করেন এবং বছরে একবার তার বাড়িতে যান। তার মেয়ের বিয়ের 5-6 মাস বাকি এবং বাবাজিকে তার মেয়ের বিয়ের প্রস্তুতি নিতে হবে, এই জন্য তার টাকার প্রয়োজন। আমি বাবাজিকে বললাম, আপনি চিন্তা করবেন না, আমি অবশ্যই আপনার মেয়ের বিয়ের জন্য যথাসম্ভব সাহায্য করব। সে অনেক খুশি হয়ে চলে গেল। আর আমি ভাবতে থাকলাম এই লোকটাকে বিশ্বাস করে আমি ঠিক করছি কিনা। ভাবলাম বাবাজিকে একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত যে সে ঠিক কিনা। আমি রাতের খাবার খাইনি আর অসুস্থতার অজুহাতে তাড়াতাড়ি ঘুমাতে চলে গেলাম। আমি চোখ বন্ধ করে অনেকক্ষণ শুয়ে থাকলাম, কিন্তু কিছুই হলো না। আমি ভাবলাম যে অকারণে একজন ভালো মানুষকে সন্দেহ করেছি আমি, এবং আমি কি নাকি ভেবে ফেলেছিলাম। এরই মধ্যে ঘরের দরজা খুলে লোকটি আমার ঘরে ঢুকে এলো। আমি দরজায় ভিতর থেকে তালা দিয়ে শুয়েছিলাম, কিন্তু ঘরের বাড়তি চাবি দিয়ে ঘরের দরজা খুলেছিল। ওই লোকটা, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এত রাতে সে আমার ঘরে কি করতে এসেছিল জানি না। আমাকে ঘুমাতে দেখে সে ঘর থেকে বের হয়ে গেলে আমি যেন প্রাণ ফিরে পেলাম। উফ! কিন্তু এমন সময় আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমি যখন দেখলাম আমার অনেক পরিচিত এক লোক ওই বাবাজির পিছনে ঘরে এলো, যাকে আমি অনেক ভালো করেই চিনতাম, এবং আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সেই মানুষটি মাঝরাতেও আমার বাড়িতে থাকতে পারে। লোকটা আমার বিছানার কাছে এসে আমার পাশে বসল। তার চোখ ছিল আমার শরীরের দিকে। সে আমার মুখে হাত দিতেই আমার দম বন্ধ হয়ে গেল এবং আমি উঠে বসলাম। আমাকে জেগে থাকতে দেখে সেই ব্যক্তিও স্তব্ধ হয়ে গেল। হয়তো সে ভেবেছিল যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেছি।
আমি সাথে ঘরের সব লাইট অন করে দিলাম আর আওয়াজ করতে থাকলাম। বাবাজি আমার আওয়াজের সাথে সাথে আমার ঘরে চলে এলেন। আমি রেগে গিয়ে বাবাজির দিকে তাকিয়েছিলাম এবং তিনি মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। আমি এগিয়ে গিয়ে লোকটার কলার ধরলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এত রাতে আমার ঘরে কি করে, যদিও আমি ভালো করেই জানতাম ওই লোকটা আমার ঘরে কেন এসেছে। আমি যখন আমার বাড়ি ছেড়ে চাকরির জন্য গেলাম তখন বুঝলাম যে পৃথিবীতে ভালো মানুষের পাশাপাশি অনেক খারাপ মানুষও আছে যারা তোমার জন্য সমস্যা তৈরি করে, বিশেষ করে সেই সময় যখন আপনার মাথায় বাবা বা ভাইয়ের ছায়া থাকে। আমি একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েছিলাম, কিন্তু সেখানকার ম্যানেজার, যিনি আমার বস ছিলেন, তিনি আমার জন্য সমস্যা হয়ে দাঁড়ালেন। মেয়ে হওয়ার পাশাপাশি আমি অনেক সুন্দরও ছিলাম এবং এটি আমার জন্য একটি সমস্যা হয়ে দাঁড়ায়। তার খারাপ চোখ সবসময় আমার দিকে স্থির থাকে। ম্যানেজার আমার সৌন্দর্যের সম্পূর্ণরূপে মুগ্ধ হয়েছিলেন এবং আমার অফিসে কাজ করা কঠিন করে তুলেছিলেন। কোনো না কোনো অজুহাতে আমাকে তার ঘরে ডেকে আমার কাছে যাওয়ার চেষ্টা করত। আমি যতই তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি ততই সে ইচ্ছাকৃতভাবে আমাকে বিরক্ত করত। আমি যদি তার ঘরে না যেতাম তখন সে নিজেই আমার কেবিনে এসে আমার সাথে এমনভাবে কথা বলতেন যে আমি অনেক লজ্জায় পড়ে যেতাম। আমি জানতাম তার উদ্দেশ্য ভুল ছিল। একদিন তিনি আমাকে বলতে শুরু করলেন যে আমি যদি তার ইচ্ছা পূরণ করি তবে সে আমাকে অনেক ভালো পদোন্নতি দেবে। আমি ভালো করেই জানতাম তার ইচ্ছা কি হতে পারে, তাই ওর মুখে থাপ্পড় মারলাম। এত বড় কোম্পানির ম্যানেজার যে এমন খারাপ চিন্তার লোক হবে তা ভাবতেও পারিনি আমি তার মেয়ের বয়সী ছিলাম, কিন্তু তবুও সে আমার সাথে এত অভদ্রভাবে কথা বলতে কোনো লজ্জাবোধ করল না। আমি তার মুখে থাপ্পড় মারার সাথে সাথে অফিসে তোলপাড় শুরু হয় এবং বিষয়টি আরও উপরের দিকে উঠে যায়। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে কিছু বলার জন্য চেষ্টাও করিনি। ম্যানেজার যখন আমার বিরুদ্ধে বলেছে যে আমি তার কাছে প্রমোশন চাইছি এবং আমি তাকে প্রমোশন দিতে অস্বীকার করলে সে আমাকে বদনাম করার জন্য এই খেলাটা তৈরি করেছে, আমি তার মিথ্যাচারে স্তব্ধ হয়ে গেলাম। তিনি অনেক পুরানো কাজের লোক ছিলেন, আমার কোম্পানি তাকে আমার চেয়ে বেশি বিশ্বাস করেছিল এবং আমার বিরুদ্ধে নোটিশ পাঠিয়েছিল। সেই দিনের পর আমি অনেক নির্ভরশীল হয়ে পড়ি। আমি সেই ম্যানেজারের কাছ থেকে দূরেই থাকতাম। কিছু কাজ থাকলেও আমি তার ঘরে যেতাম না, আর পিজনদের দিয়ে আমি সব কাজ করিয়ে নিতাম। আমি অনেক বছর ধরে তাকে উপেক্ষা করেছি, কারণ এই কাজটি আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি জানতাম না যে ওই ম্যানেজার তখনও আমাকে ছাড়েনি, বরং সে তার অপমানের প্রতিশোধ নিতে চেয়েছিল আর বাবাজির সাথে আমার ঘরে এসেছিল। সেই ম্যানেজার মাঝরাতে আমার ম্যানেজারকে ঘরে দেখে আমি প্রায় প্রাণ হারানোর মতো অবস্থায় ছিলাম। সে এতটাই নির্লজ্জ ছিল যে ঝড়ের রাতে সে আমার বাড়িতে এসে গিয়েছিল। আমি ম্যানেজারের কলার ধরলে সে বলতে শুরু করে যে আমি যেভাবে তাকে পুরো কোম্পানির সামনে অপমান করেছি সে এর জন্য প্রতিশোধ নিতে চায়। ম্যানেজার ভালো করেই জানত যে আমি বাড়িতে একা থাকি। সে আমার সম্পর্কে সবকিছু জেনে নিয়েছিল। সে জানত যে আমি বাড়ির কাজের জন্য একজন কাজের লোককে রাখতে চাই এবং সে ইচ্ছাকৃতভাবেই তার কাজের লোককে আমার পথে পাঠিয়ে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল। যে লোকটি আমার বাড়িতে কাজ করত, অর্থাৎ বাবাজি, সে আমার ম্যানেজারের কাজের লোক ছিল এবং তার অনুরোধে সে আমার বাড়িতে এসেছিল। কয়েকদিনের মধ্যেই সেই লোকটি আমার বাড়ির সব কথা ম্যানেজারকে বলেছিল এবং ম্যানেজার জানত যে সে সহজেই আমার ঘরে পৌঁছতে পারে। ম্যানেজার আমাকে তার ভয়ঙ্কর লক্ষ্য বানাতে চেয়েছিল, যাতে সে আমাকে সারা জীবনের জন্য ব্ল্যাকমেইল করে তার কাছে নিয়ে যেতে পারে। কিন্তু তার আগেই সব সত্যিটা আমার সামনে চলে এসেছিল। ম্যানেজার তার বাসায় 52 বছর বয়সী, বিবাহিত, 4 সন্তানের পিতা। সে আমাকে শুধু অপমান করতে চেয়েছিল, কারণ আমার মাথায় বাবার ছায়া ছিল না, আর সে কারণেই সে আমাকে ব্যবহার করতে চেয়েছিল। আজ বুঝলাম বাবা ঠিকই বলতেন যে ঘরের 4 দেয়ালেই মেয়েরা নিরাপদ। আমি বাবাজির দিকে রেগে তাকিয়ে বললাম, আপনি তো আমার বাবার মতো। আমি আপনাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে আপনার অসহায়ত্বের কথা শুনে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম আপনাকে। আপনার মেয়ের বিয়েতে সাহায্য করার কথা দিয়েছিলাম, কিন্তু তারপরেও আপনি আমাকে ঠকালেন। লোকটা লজ্জায় চোখ নামিয়ে নিল আর বলা শুরু করল যে সে তার প্রভুর আদেশ মানতে বাধ্য হয়েছে। তার মনিব তাকে বলেছিলেন যে সে যদি তার এই কাজটি করে তবে সে তার মেয়ের বিয়ে অনেক ধুমধাম করে দেবেন এবং তিনি তার মেয়েকে পৃথিবীর সব সুখ দিতে চান। তাই তিনি রাজি হন। কিন্তু আজ সে বুঝতে পারছে তার মেয়ের সুখের জন্য সে অন্য কারোর মেয়ের খারাপ কিছু ভাবার বা অন্য কিছু করার চেষ্টা করেছিল। ম্যানেজার তখনও আমার কোনো ছবি উঠাননি, তাই আমি সাথে সাথে পুলিশকে ডেকে তাকে পুলিশের হাতে তুলে দিই। লোকটি আমার কাছে ক্ষমা চাইছিল, সে তার ভুলের জন্য অনুতপ্ত ছিল,
যদিও সে তার মনিবের কথায় ভুল পথে চলেছিল। কিন্তু মনের দিক থেকে সে ছিল একজন ভালো মানুষ। ম্যানেজারের গ্রেপ্তারের খবর কোম্পানিতে পৌঁছলে তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয় এবং আমি সেই ম্যানেজারের কাজের লোক অর্থাৎ বাবাজিকে আমার নিজের বাড়িতে এককালীন পারফেক্টভাবে চাকরি দিয়েছিলাম। আমি এরপর প্রথমবারের মতো আমার বাবা মায়ের সাথে দেখা করতে বাড়ি যাচ্ছিলাম। আমি তাদের সাথে দেখা করার জন্য অনেক পাগল ছিলাম। আমি তাদের কাছে ক্ষমা চাইতে গিয়েছিলাম, কারণ আমি অনেক ভালো করে বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভুল ছিলাম। আগে আমার বাবা মার কথা আমার অনেক খারাপ মনে হতো, কিন্তু এখন জানতে পারলাম যে তারা আমার চেয়েও বেশি দুনিয়ার খবর রাখে। আমি যখন আমার বাড়িতে পৌঁছালাম তখন আমার বাবা মা আমাকে দেখে অনেক খুশি হলেন এবং আমার বাবা সব ভুলে আমাকে ধরলেন। আমি আমার বাবাকে বললাম যে অনেক ভালো কাজ করছি এবং এখন আমি বিয়ে করতে চাই। আমার কথা শুনে বাবা একটু হেসে বললেন, তুমি যে ছেলেকে পছন্দ করবে তার সাথেই তোমার বিয়ে দেব। আমি আমার বাবাকে বলেছিলাম যে শুধুমাত্র একটি চাকরি করার ইচ্ছা ছিল, আর কিছু না বাবা। আমি কাউকে পছন্দ করি না, আর এখন তুমি যাকে বলবে আমি তাকেই বিয়ে করব। আমার বাবা আমাকে তার পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলেন, সে আমার চাকরিতে আপত্তি করেনি। আমি বুঝেছিলাম যে যদি নারীর মাথায় কোনো পুরুষের ছায়া না থাকে আর এই দুনিয়া তার সুযোগ নিয়ে সর্বনাশ করতে ছাড়ে না, একজন মানুষ বিয়ের পরেও তার ইচ্ছা পূরণ করতে পারে, এবং আমিও চাকরি করে আমার ইচ্ছা পূরণ করেছিলাম। আর বাবা সত্যি বলতেন, একজন নারীর অহেতুক কাজ করা উচিত নয়। কমেন্ট করে অবশ্যই জানাবেন যে একজন নারীর চাকরি নিয়ে আপনার মতামত কি। একজন মহিলার শুধুমাত্র প্রয়োজনের সময় কাজ করা উচিত? একজন নারীর কি প্রয়োজন হলেই চার দেয়াল থেকে বেরিয়ে আসা উচিত, নাকি সে তার ইচ্ছা পূরণের জন্য কাজ করতে পারে? তবে আমার মতামত হল, বর্তমান যুগটা হচ্ছে খুবই অন্য ধরনের। এখানে প্রতিযোগিতা করে এবং নিজেকে সেফ রেখে চলা খুবই কঠিন অবস্থা। সবাই চায় নিজের অর্থ উপার্জন করে তার বাবা মাকে, ভাই বোনকে, পরিবারকে সুখে রাখবে এবং নিজেও সারা জীবন সুখে থাকবে। কিন্তু সেই জীবন চলার পথে যদি তেমন কোনো কিছু খারাপ ঘটনা ঘটে যায়, তাহলে সেটা হবে আপনার ভবিষ্যৎ চলার জন্য ভয়ঙ্কর অবস্থা। ম্যানেজার যদি আসলে আমার সাথে অঘটন কিছু ঘটাতো, তাহলে আমার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। যদিও আমি আমার পরিবারের বাধা অতিক্রম করেও নিজে পায়ে দাঁড়িয়ে ভবিষ্যতে চলার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু চেষ্টা করে আমি সফল হতে পেরেছিলাম। তারপরও আমি অফিসিয়াল টাইমে আমার ম্যানেজারের পক্ষে অন্যরকম চোখের মাধ্যম হয়ে যাই। আর সেই ক্ষেত্রে যদি আমি ম্যানেজারের জালে পুরোপুরি পড়ে যেতাম, তাহলে আমার সর্বনাশ হয়ে যেত এবং ভবিষ্যৎ চলার পথটা অন্ধকার হয়ে যেত। বর্তমান যুগে মেয়েদের চলার পথটা খুব সহজ নয়। আগের পুরাতন মানুষ বলতো, মেয়েরা শুধু চার দেয়ালের মাঝেই সবচেয়ে বেশি ভালো ও নিরাপদ থাকবে, আর যদি বাইরে বের হতে চায় তাহলে সেটা হবে খুবই প্রতিযোগিতামূলক। তবে শেষ কথা হচ্ছে, আমরা চেষ্টা করব নিজেকে সফলভাবে গড়ে তোলার জন্য। তবে সে চলার পথে এমন কোনো কিছু যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে যা আমাদের ভবিষ্যৎ চলার পথ অন্ধকার করে ফেলে। তাই সবকিছু করার আগে ভেবে চিন্তে আমাদের ধাপ ফেলতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।